আসসালামু আলাইকুম। ফুটবল বিশ্বকাপের নকআউট পর্বে দারুণ লড়াই শেষে স্বাগতম সবাইকে আরসিটিভি আয়োজিত আজকের ম্যাচ বিশ্লেষণ টক শোতে। পৃষ্ঠপোষকতায় রয়েছে আনান সিটি, সাথে আমি আছি হামিদুল ইসলাম, সাবেক খেলোয়াড়। আর আমি লামিয়া। আজ আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন রংপুর জেলা দলের বর্তমান খেলোয়াড় ডক্টর মুন এবং শামীম রেজা। আজ আমরা আলোচনা করব ফ্রান্স বনাম সুইডেন এবং মেক্সিকো বনাম ইকুয়েডর ম্যাচটি নিয়ে। ফ্রান্স দুর্দান্ত নৈপুণ্যে ৩-০ গোলে পরাজিত করেছে সুইডেনকে। অপরদিকে মেক্সিকো ২-০ গোলে পরাজিত করেছে ইকুয়েডরকে এবং এই দুটি দল নিজেদের স্থান নিশ্চিত করেছে রাউন্ড অফ 16-এ। আজকের দুই ম্যাচই ছিল ভিন্ন দুই গল্প। একদিকে ফ্রান্স দেখিয়েছে তাদের দাপুটে আধিপত্য, অন্যদিকে মেক্সিকো দেখিয়েছে তাদের পরিকল্পিত পারফরমেন্স। দুই দলই দেখিয়েছে কেন তারা বড় মঞ্চে নিজেদের শক্ত অবস্থান ধরে রাখতে সক্ষম। ঠিক তাই আজকের আলোচনায় আমরা খুঁজে বের করার চেষ্টা করব ফ্রান্স এবং মেক্সিকোর জয়ের মূল রহস্য কী ছিল এবং এ ফলাফল রাউন্ড অফ 16কে ঠিক কতটা বদলে দিতে পারে। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের আলোচনা। শুরুতেই যেতে চাই দুইজন গেস্টের কাছে। মুন, আমরা একটু আলোচনা করব। আজকের আমরা খেলার রেজাল্টটা দেখেছি ফ্রান্স এবং সুইডেনের ৩-০। আপনি একটু আলোচনা করবেন বিস্তারিত যে ফ্রান্স কি তাদের সুইডেনকে পুরোপুরি নিয়ন্ত্রণ করে রাখতে পেরেছিল? প্রথমে থ্যাঙ্কস আরসিটিভিকে এত সুন্দর আয়োজন করার জন্য এবং আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং স্পেশাল থ্যাঙ্কস টু আনান সিটিকে। আর নতুন আরসিটিভির নতুন যে স্পোর্টস চ্যানেলটা রংপুরে চালু হয়েছে, এটা খুবই একটা ভালো উদ্যোগ। এই জন্য ধন্যবাদ এর সঙ্গে যারা আছে জড়িত সবাইকে। ফ্রান্স এবং সুইডেন যে হিমালয় যে ম্যাচটা হয়েছে, ফ্রান্স তো এবারের বিশ্বকাপের জোর দাবিদার এবং হট ফেভারিট। হ্যাঁ, ফ্রান্স টিমের ডিপথ দেখা যায় যে ফ্রান্স টিমের প্রত্যেকটা প্লেয়ার ইন্ডিভিজুয়ালি অনেক ডেভেলপড এবং স্কিলফুল। দেখা যাচ্ছে যে আমাদের ওপেন্স লাইনে ফ্রান্সের যেগুলো প্লেয়ার রয়েছে, এমবাপ্পে, বারকোলা, তারপর হচ্ছে ওলিস, এই ডেম্বেলে, প্রত্যেকের পায়ে গোল আছে এবং স্কিল আছে। সুইডেনকে তারা, সুইডেনও অবশ্যই ভালো খেলছে, সুইডেনেরও সুযোগ ছিল গোল করার মতো। ফার্স্ট হাফে ওরাও 2টা গোল, ওপেন গোল মিস করছে, একটা 1-1 বল ছিল, চেষ্টা করছে সুইডেন। কিন্তু ফ্রান্স তো হট ফেভারিট টিম এবং ভালো টিম। ফ্রান্সের একাই দেখা যাচ্ছে 2018 বিশ্বকাপের পর থেকে একাই এমবাপ্পে নিয়ে যাচ্ছে, এবং এমবাপ্পে যে গোলটা করছে পুরো টপ কর্নার থেকে 3টা প্লেয়ারকে স্কিল করে, অসাধারণ এক কথা। এখন পর্যন্ত এমবাপ্পে কিন্তু মেসির সাথে কিন্তু সর্বোচ্চ গোলের তালিকায় আসছে। হ্যাঁ, মেসির কথা তো তুলনার বাইরে। মেসি তো একজন অসাধারণ খেলোয়াড়। হ্যাঁ, এমবাপ্পেও গোল পাচ্ছে, এমবাপ্পেও অনেক ভালো প্লেয়ার, স্কিলফুল প্লেয়ার। এমবাপ্পে শুধু না, মানে ফ্রান্স টিমটাই টোটাল টিমটাই। দিদিয়ের দেশম যে কোচ ছিলেন, উনিও আর একজন বিশ্বকাপ জয়ী কিন্তু কোচ। আপনি জেনে থাকবেন যে 1998 সালে দিদিয়ের দেশমের নেতৃত্বে কিন্তু প্রথম ফ্রান্স চ্যাম্পিয়ন হয়। তারপর তো পরবর্তীতে এই যে 18-এ তারা আর্জেন্টিনার সঙ্গে মনে হয় রানার আপ হয়, আর 2022-এ তো না, 2022-এ রানার আপ, 18-তে চ্যাম্পিয়ন হয়, ক্রোয়েশিয়াকে হারায় 4-1 গোলে মিলে। তো এই দিদিয়ের দেশমের নেতৃত্বে এবং ফ্রান্স টিমের আসলে যদি পাইপলাইন ঠিক থাকে, গ্রাসরুট লেভেল থেকে যদি কাজ হয়, পাইপলাইন যদি প্লেয়ারের ঠিক থাকে, তো টিমের ফলাফল নিশ্চিত। আপনি দেখবেন যে ফ্রান্স টিমের যেগুলো ব্রেনসে আছে, তাদের টিমের ডেপথ অনেক বেশি, তারাও প্রত্যেকেই পারফর্মার। আমি শামীম রেজার কাছে জানতে চাই, আমরা দেখেছি আজ ফ্রান্স 3টি গোল করেছে। তাদের আক্রমণের মধ্যে সবচেয়ে মুগ্ধকর দিক কোনটি ছিল আপনার মনে হয়? প্রথমে আমি ধন্যবাদ জানাই আরসিটিভিকে, আর স্পেশাল ধন্যবাদ জানাই হচ্ছে আনান সিটি। খেলার বিষয় হচ্ছে প্রথম যে গোল, এটা হচ্ছে ম্যাচের টার্নিং পয়েন্ট। এমবাপ্পে হচ্ছে 3 ভার্সেস 1-এ টপ কর্নার থেকে গোল করছে। এটা অবশ্যই ম্যাচের টার্নিং পয়েন্ট এবং অনেক ভালো গোল করছে। আর ফ্রান্সের বিষয়টা হচ্ছে ফ্রান্স গ্রুপ পর্ব থেকেই অনেক ভালো খেলতেছে। এমবাপ্পে প্রায় প্রতি ম্যাচেই গোল করতেছে, অ্যাসিস্ট করতেছে। প্রথম থেকেই বলি, সেনেগালের সঙ্গে মনে করেন ফ্রান্স আপনার 3-0 গোলে দিচ্ছে, এমবাপ্পে 2 গোল করছে। দ্বিতীয় ম্যাচে আপনার হচ্ছে ইরাকের সঙ্গে
আবার 3-0 গোলে দিচ্ছে জি নাকি। জি 300। আবার এমবাপ্পে 2 গোল করছে। এটা হচ্ছে আপনার ফ্রান্সটা অল ওভার সব প্লেয়ার অ্যাপ্রোচ দিয়ে খেলে। দেখা যাচ্ছে আপনার ফ্রান্স টিম 2 স্টপারকে রেখে 8 প্লেয়ার হচ্ছে অ্যাটাকে চলে যায়। এটা হচ্ছে কনফিডেন্সের বিষয়, সবার প্রতি সবার একটা কনফিডেন্স আছে, এই জন্য টিমটা অনেক ভালো করতেছে। রাউন্ড অফ 16 ওরা চলে গেছে। আর বিশেষ করে ওরা লাস্ট 2 ওয়ার্ল্ড কাপ 18, 22 জি ওরা চ্যাম্পিয়ন এবং রানার আপ। জি জি। ওরা এবারও হার্ড ফেভারেট, এবারও ওরা চ্যাম্পিয়নের বিশেষ দাবিদার। মুন, আমরা আজকে দেখেছি সুইডেন তাদের খেলার শুরু থেকেই অনেক ডিফেন্সিভ খেলেছে। একটা বড় দলের সাথে যখন খেলবে তখন আপনার কি মতামত হওয়া উচিত যে সুইডেনকে কিভাবে খেললে আরও বেটার তারা তাদের পারফরমেন্সটা দেখাতে পারতো? এমবাপ্পে কি একাই কি ম্যাচের পার্থক্যটা গড়ে দিয়েছে কিনা? ধন্যবাদ হিমেল ভাইকে। আসলে বড় টিমের এগনেস্টে খেলাটা একটু ডিফিকাল্ট। জি বড় টিম আসলে ওদের প্রত্যেকটা প্লেয়ার ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটাই কোয়ালিটিফুল প্লেয়ার। এখন একটা টিমে যখন, এবং যারা রিজার্ভে থাকে আমি এর আগেও বলছি, তো একটা টিমের যখন কনফিডেন্স লেভেল থাকে তখন তারা অল আউট ফুটবল খেলে। কিছুক্ষণ আগে শামীম যেটা বললো আর কি, যে 2টা ডিফেন্স রেখে টোটাল টিমটাকে অল আউট ফুটবল খেলতেছে। তো আর যে টিমে এমবাপ্পে, দেমবেলে, ওলিজ এদের মতো খেলোয়াড়রা থাকে, তারা সুযোগ সৃষ্টি করবে, যে কোনো সময় গোল করার অ্যাবিলিটি তারা রাখে। আমার কাছে তো মনে হচ্ছে যে ম্যাচটা অতক্ষণ যে গেছে 45 মিনিটসে যে ফার্স্ট গোলটা জি জি হয়, সুইডেন ফার্স্ট গোল রিসিভ করে 45 মিনিটসে, তাদেরকেও ধন্যবাদ দিতে হয় যে তারা এতক্ষণ অবধি ধরে রাখছে। আমি ভাবছিলাম যে সুইডেনও হয়তো বা একটা গোল করবে। সুইডেনের টিমে কিন্তু 2টা বিশ্বমানের স্ট্রাইকার আছে, একটা হচ্ছে আলেকজান্ডার ইসাক আর একটা হচ্ছে গোয়েরেসেকে, যে হচ্ছে আর্সেনালে এবার মোটামুটি চ্যাম্পিয়ন লিগ ফাইনাল এবং গোল স্কোরার। রক্ষণাত্মক খেলছে, কিন্তু তারাও যে সুযোগ পায়নি তা না, তারাও সুযোগ পেয়েছে। আর বল পজিশন দেখা যাবে যে মোর দেন 60% ছিল ফ্রান্সের পায়ে, আর সুইডেন 40% ছিল। চেষ্টা করছে তারা, খেলাটা উপভোগ্য ছিল। আসলে ফ্রান্স এবারে মানে 18-22 এবার 26, মানে তাদের একদম পাইপলাইনটা একদম এমন হয়ে গেছে, মনে হয় যে প্রত্যেকটা প্লেয়ারই আগুন, এমন একটা অবস্থা দাঁড়ায় গেছে যে আসলে মানে ওরা বলার বাইরে। এবং শিরোপার, ওই যে বললেন যে ভাই শিরোপার দাবিদার, আসলেই তারা শিরোপার দাবিদার। মানে ওকে বাদ দিয়ে বিশ্বকাপ চিন্তা করা যাচ্ছে না, যে ওকে আপনি যেভাবে হোক ওকে রাখতে হবে। যেমন কিন্তু আমরা গত ম্যাচে, আমরা গতকালে একটা দেখলাম, নেদারল্যান্ড সম্ভবত প্যারাগুয়ের সঙ্গে, না নেদারল্যান্ড মরক্কোর সঙ্গে হেরে গেছে। নেদারল্যান্ডও কিন্তু হট ফেভারিট টিম ছিল এবারের। শামীম রেজার কাছে আমার প্রশ্ন, আজ আমরা দেখেছি 3-0 গোলে সুইডেন হেরেছে। সামনের বিশ্বকাপে সুইডেন ঠিক কি করতে পারে যেটা তাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে? অবশ্যই সুইডেন আজকে 3-0 গোলে হারছে। তারা 45 মিনিট পর্যন্ত স্কোর তারা রিসিভ করে নাই। প্রথমে হচ্ছে তাদের ডিফেন্ডিং লাইন হচ্ছে 3 ব্যাক 4 ব্যাক হচ্ছে, তাদের রাইট সাইড দিয়ে প্রথমে ডিফেন্স ভাঙতে পারে নাই তাদের, কিন্তু আপনার হচ্ছে লেফট সাইড দিয়ে ভাঙছে। এমবাপ্পে ফার্স্ট গোল করে, ইভেন দেখেন আপনি 3টা গোলেই কিন্তু আপনার লেফট সাইড থেকে হয়েছে। এ ব্যাপার হচ্ছে ডিফেন্স লাইনটা আর মিডফিল্ড, এটা হচ্ছে বিশেষ গুরুত্বপূর্ণ। আর বল পজিশন মোটামুটি ভালো ছিল, এটা আরও ভালো করতে গেলে তাদের বল পজিশন, স্কোরিং অ্যাবিলিটি, স্কোর ব্যাপারে হচ্ছে ফার্স্ট 45 মিনিটে তারা 2 গোল করতে পারত, এটা কিন্তু মিস করছে ইসাক। স্কোরিং অ্যাবিলিটি বাড়াইতে হবে, স্কোর মিস করা যাবে না, মিস করলেই হচ্ছে হারতে হবে। ফুটবল গোলের খেলা, গোল করলেই যে কোনো টিম এগিয়ে যেতে পারতে পারবে। এবার আমরা আলোচনা করব মেক্সিকো বনাম ইকুয়েডর ম্যাচটি নিয়ে। শামীম রেজা, আপনার কাছে আমি জানতে চাই, আমরা আজকে দেখেছি মেক্সিকো একটি আত্মবিশ্বাসী খেলা খেলেছে, যার ফলাফল 2-0 গোলে তারা ইকুয়েডরকে হারিয়েছে। আপনার কি মনে হয় মেক্সিকো কি শুরু থেকেই খেলার নিয়ন্ত্রণে ছিল? হ্যাঁ, অবশ্যই। এটা হচ্ছে মেক্সিকোর হোম গ্রাউন্ড, যারা প্রতিদিনই ওই মাঠে প্র্যাকটিস করে, ওরা হোম অ্যাডভান্টেজ মেক্সিকোর ছিল। প্রথম থেকেই ওরা ইকুয়েডরকে চাপে ফেলে দেয়। তো দেখা যায় যে ফার্স্ট 15 মিনিট ইকুয়েডর মানে খুবই কম বল পাচ্ছিল। মেক্সিকো 30-40 মিনিটের মধ্যে 2 গোল করে দেয়। এই ক্ষেত্রে হচ্ছে 2 গোল পিছিয়ে পড়ার পর ইকুয়েডর হচ্ছে আপনার
কামব্যাক করা এত সোজা না, ফুটবলে 2 গোল অনেক বড় ব্যাপার। এই কারণেই মেক্সিকো অনেক আগে গেছে। মন, আমরা দেখেছি মেক্সিকো তাদের পুরো টুর্নামেন্টের শুরু থেকেই আর কি প্রথম 3টা ম্যাচে যদি বলি, তারপরে রাউন্ড অফ 32-র কথা যদি বলি, মেক্সিকোর কোন কোন দিকগুলি সবচেয়ে শক্তিশালী বলে মনে করছেন আপনি? শ্যাম যেটা বললো, মেক্সিকোর সবচেয়ে এবার গুরুত্বপূর্ণ যেটা ভূমিকা হোম অ্যাডভান্টেজ। জি ফুটবলে কিন্তু হোম অ্যাডভান্টেজ অনেক বড় একটা ব্যাপার, মাঠ এবং দর্শক। জি এখন দর্শক এবং মাঠ দুইটাই যদি চিরচেনা থাকে, এবং দর্শকের যে উচ্ছ্বাস, আনন্দ এবং দর্শকের যে চেয়ার আপ থাকে, ফুটবলে দেখা যায় যে প্লেয়ারদের এমনি অটোমেটিক ফুটবলটা ভালো চলে আসে। তারা এটা ভালো charm আসে। চার্ম আসে বলতে। Right. হিমেল ভাই, আপনি খেলোয়াড় ছিলেন, আপনি ভালো বুঝতে পারবেন। দেখেন, আমরা প্রথম ম্যাচটাই দেখেন, বিশ্বকাপের প্রথম ম্যাচ কিন্তু মেক্সিকো দক্ষিণ আফ্রিকার সঙ্গে ওটা 2-0 গোলে জিতে নেয়, এবং আমরা অনেকেই মনে করছিলাম যে দক্ষিণ আফ্রিকা এটা মেক্সিকো এত ভালো ফুটবল খেলছে যে দক্ষিণ আফ্রিকাকে আমরা মনে করছিলাম যে ওরা প্রত্যেকটা ম্যাচেই হারবে, কিন্তু দক্ষিণ আফ্রিকা কিন্তু আমরা শেষ রাউন্ড অফ 32-তে পেয়েছি। এটা কিন্তু দক্ষিণ আফ্রিকার জন্য না, এটা মেক্সিকোর জন্য বড় ক্রেডিট। জি মেক্সিকো দেখেন প্রত্যেকটা 3টা ম্যাচ 3টেই জিতে আসছে, দক্ষিণ আফ্রিকার সঙ্গে 2 গোলে, দক্ষিণ কোরিয়ার সঙ্গে 1-0-তে, 1-0-তে। এবং চেক প্রজাতন্ত্রের সঙ্গে মনে হয় 3-0। 3-0 জি আপনি আজকের সকালের ম্যাচটাই দেখেন, ফার্স্ট হাফেই 2 গোল দিয়ে দিচ্ছে মেক্সিকো ইকুয়েডরকে কোনো রকম কোনো সুযোগই দেয়নি। সেকেন্ড হাফে হয়তো বা মেক্সিকো একটু বল পজিশন হারায় ফেলছে, ইকুয়েডর একটু শুরু করছিল ভালো খেলা, কিন্তু মেক্সিকোর ডিফেন্স আপনি বলেন, মিডফিল্ড বলেন, স্ট্রাইকিং লাইন বলেন, মানে এক কথায় অসাধারণ। প্রতিটা ম্যাচে ওদের গোল আছে, এবং গোল রিসিভ কিন্তু খুবই কম। দেখেন একটা এখন পর্যন্ত মনে হয় মেক্সিকো গোল খায় না। গোল এখন concept পর্যন্ত গোল করেনি কনসেপ্ট করেনি। তো Clean sheet আমি আমাদের কোচ যিনি, যে আমাদের আমার একই কোচ হয় আর কি, রংপুরের প্লেয়ারদের, শামীম খান মিসকিন বস একটা কথা বলে যে চ্যাম্পিয়ন টিমের গোলমুখ দেখাইতে যাইও না। যে টিমটা চ্যাম্পিয়ন হয় সেই টিমটার মানে গোলমুখ, মানে সে গোল রিসিভ করবে না, সবসময় কথা থাকে যে কোনো গোল রিসিভ না করে আর কি। সেটা কিন্তু মেক্সিকো করে যাচ্ছে। মেক্সিকো দেখবেন যে প্রতিটা ম্যাচেই দেখবেন যে ওদের বল পজিশন খুব ভালো থাকে, এবং মিডফিল্ড লাইনটা এত সুন্দর থাকে যে ওদেরকে ভেদ করে যে ডিফেন্স যে একটা পরীক্ষার মধ্যে পড়বে, আমি সেরকম কোনো পরীক্ষা দেখিনি। আজকে একটু ইকুয়েডর চেষ্টা করছিল সেকেন্ড হাফে, কিন্তু ফলাফল আসেনি। মেক্সিকো মানে আসলে এবার তো 48টা দেশের বিশ্বকাপ, কোনো দেশেই তো দেখা যাবে যে এই যে কেপ ভার্দের মতো টিম, 1.5 লাখ জনসংখ্যার টিম, সে কিন্তু এবার বিশ্বকাপে আসছে। যে দেখা গেছে যে কোনো টিমই ছোট না, সেক্ষেত্রে বলা যায় মেক্সিকো আমেরিকা এরাও কিন্তু দাবিদার, হট ফেভারিট না, ভালো খেলতেছে, ভালো ফুটবল হ্যাঁ, আমরা পেলেও পেয়ে যেতে পারি নতুন এবার চ্যাম্পিয়ন। জি জি রংপুর শহরে নিরিবিলি ও মনোরম পরিবেশে অবস্থিত রংপুর গ্রুপের প্রিমিয়াম আবাসন প্রকল্প আনান সিটিতে নগদ মূল্য ও সহজ কিস্তিতে প্লট এবং কন্ডোমিনিয়াম অ্যাপার্টমেন্ট বিক্রয় চলছে। শামীম রেজার কাছে আমি জানতে চাই, মেক্সিকোর আজকের এই জয় তাদেরকে পরবর্তী রাউন্ডে কতটা আত্মবিশ্বাসী করে তুলবে? অবশ্যই মেক্সিকো, মুম্বাই বলল তারা হচ্ছে এখন পর্যন্ত গোল কনসেপ্ট করে নাই, বা হারেও নাই একটা ম্যাচ, ওরা অলরেডি অনেক কনফিডেন্স পেয়ে গেছে। এক্ষেত্রে আমরা পরবর্তী রাউন্ডে দেখতে পাচ্ছি ইংল্যান্ড বা ডিআর কঙ্গো, এক্ষেত্রে আমরা ইংল্যান্ডকে আগে রাখবো। ইংল্যান্ড বরাবরই হচ্ছে ওয়ার্ল্ড কাপের ফেভারিট টিম, দেখা যায় সেমিফাইনাল, কোয়ার্টার ফাইনালে ওরা যে কারণে হারে আর কি, মিস করে গোল, এই কারণে হারে। এক্ষেত্রে ইংল্যান্ডকে আগে রাখতেছি। মেক্সিকো ইংল্যান্ড অনেক ভালো খেলা হবে আমরা আশা করতেছি। ইংল্যান্ডের হ্যারিকেন আছে, মোটামুটি স্কোর করতেছে, 3 গোল করছে অলরেডি। মেক্সিকোর হচ্ছে আপনার স্ট্রাইকার কুইনোস এবং জেমেনেস, দুইজনই গোল করছে, দুইজনে গোল করতেছে। ওভারঅল মিডফিল্ড, ডিফেন্স প্রত্যেকের পজিশনে ভালো করতেছে। এবার দেখতে পাচ্ছি এই মেক্সিকো, এবং আমরা এদিকে দেখতে পাচ্ছি মরক্কো, ওরা অনেক ভালো করতেছে। আমরা এবারে তো নতুন দল দেখতে পারবো যে চ্যাম্পিয়ন হইতেও পারে। জি জি আমরা এবার ম্যাচ প্রেডিকশনে রাউন্ড অফ 16-এ যেতে চাই। মন, আপনি বলবেন যে ব্রাজিল প্রথম ম্যাচ থেকেই কিন্তু তাদের ম্যাচ বাই ম্যাচ ছন্দে ফিরে আসছে খেলার উপরে,
তো আমাদের নরওয়ের সাথে খেলা হচ্ছে বেস্ট অফ 16-এ। তো নরওয়ে কেমন প্রতিপক্ষ হতে পারে ব্রাজিলের জন্য, কি মনে করছেন আপনি? ব্রাজিল তো একটা আবেগের নাম আমাদের কাছে। আসলে আমরা 2002-এর পর থেকে ব্রাজিল টিমকে ওইভাবে পাচ্ছি না। 2002-এ ব্রাজিলের আমার মনে হয় সর্বকালের সেরা টিমটাই ছিল 2002-এ। 6 পর্যন্ত ছিল, 6 পর্যন্ত ছিল, ভালো করছে। রোনাল্ডিনহো, হ্যাঁ, রোনালদিনহো, মানে প্রত্যেকটা প্লেয়ারই ইন্ডিভিজুয়ালি আপনি বলতে পারবেন। জি, রোনালদিনহো ছিল, রোনালদো ছিল, কাকা ছিল, কাকা ছিল। হ্যাঁ, জুনিয়রদের মধ্যে রবিনো আসছিল, জুজিনহো আসছিল, যে ওয়ার্ল্ডের বেস্ট ফ্রি কিক টেকার ছিল। তারপর থেকে মনে হয় যে আমাদের অধপতন শুরু হয়ে গেছে, জি, যে আমরাই বলতে পারবো যে আমরা দুঃসময়ের সাক্ষী জি, ব্রাজিল টিমের। আমরা এমন একটা মানে জেনারেশন, যে সময়টা ব্রাজিলের মানে 2002-এ তখন আমি জেলা স্কুলে ক্লাস 3-তে পড়ি, আমার মনে পড়ে। আমি ওই সময় রোনালদিনোর একটা ফ্রি কিক ছিল ইংল্যান্ডের বিপক্ষে। আপনি যদি হলো নিজেও ব্রাজিলের সাপোর্টার, আপনি আরো ভালো বলতে পারবেন। মানে 1-1 গোলে ড্র ছিল, পরে 2-1 গোলে মনে হয় জিতে যায় ব্রাজিল। জি, জি। ওই ম্যাচটা আমার মনে পড়ে। আমি তখন থেকে আসলে ব্রাজিলের সাপোর্টার আর কি, রোনালদিনোর ওই খেলা দেখার পর থেকে। আর ব্রাজিল আর নরওয়ের ম্যাচ, নরওয়ের দিকে তাকালে আপনি দেখতে পারেন ভাই যে বিশ্বের সেরা স্ট্রাইকার এখন নরওয়েতে, হালান্ড, আর্লিং হাল্যান্ড। রাইট। মনে হয় দানব এক কথায়। গতকালও সে একটা গোল করছে, গোলের মধ্যেই আছে, মেসির পিছনে আছে, মেসি 5 গোল বিশ্বকাপে 5 গোল 5 গোল করে আছে, মেসি এমবাপ্পের নিচে। মেসি এমবাপ্পের নিচে আছে। আর নরওয়ে টিমগতভাবে সলরত আছে, হ্যাঁ সরলতা আছে, যে অ্যাথলেটিকো মাদ্রিদে খেলে, নুসা, হ্যাঁ, আবার কালকে ওদের অনেক ভালো ওডেগার্ড গোল আছে, যে হচ্ছে মিডফিল্ড আর্সেনালের এবং ক্যাপ্টেন, এই টিমেরও ক্যাপ্টেন। তাদের টিমের চেয়ার আপ বুঝতে পারবেন আপনি হচ্ছে আফটার ম্যাচ তারা একটা নৌকা বাইসের মতো একটা সেলিব্রেশন করে, আপনি দেখছেন কিনা? ট্রেডমার্ক সেলিব্রেশন, ঢোল বাজায় বাজায় করে। জি, হ্যাঁ, ঢোল বাজায় বাজায় করে। আর ব্রাজিল দেখেন ভাই, গায়ের লোম দাঁড়ায় গেছে। এখন পর্যন্ত একটা ম্যাচও নরওয়ের বিপক্ষে ব্রাজিল জিততে পারেনি। আপনি জেনে থাকবেন যে রেকর্ড তো তাই বলে। রেকর্ড তাই বলে, 4 ম্যাচে। আর আসলে যে একটা কথা আছে ভাই, যে আর্জেন্টিনার আছে মেসি, ফ্রান্সের এমবাপ্পে, নরওয়ের আর্লিং হ্যাল্যান্ড, আমাদের আছে কার্লো আনচেলত্তি, কোচ। যে কিনা জাপান ম্যাচে প্রুভ করে দিছে সে কেন বিশ্বের দামি এবং সেরা সবচেয়ে কোচদের মধ্যে সেরা কোচদের ডিমান্ডেবল কোচ একজন। রিয়াল মাদ্রিদকে বারবার চ্যাম্পিয়ন করে নিয়ে আসলো, এবং দেখবেন যে রিয়াল মাদ্রিদে যে সিজনে ও কোচ ছিল, প্রত্যেকটা গোল হয়েছে 90 মিনিটের পর। ইভেন আমরা গতকাল যে ব্রাজিল ম্যাচটা জিতলাম জাপানের এগেইনস্টে, সেটাও 90-র পরে, 96 এক্সট্রা টাইমে। দেখবেন যে কোচ একটা কত বড় ভূমিকা রাখছে, নেইমারের মতো প্লেয়ারকে রিজার্ভে রাখছে। ইভেন আমরা যারা ব্রাজিল ভক্ত আছে, আমাদের কিছু চাওয়া নেই, কিন্তু আমরা নেইমারকে দেখবো এতটুকু, এবং আমরা চাচ্ছিলামও তাই, যে নেইমার কখন নামবে, নেইমার কখন নামবে, নামবে। কিন্তু কোচ তাদের যে ট্রাম্প কার্ড, যে 60 মিনিটের পর আমরা ভাবছিলাম যে নেইমারকে হয়তো নামবে, কিন্তু দেখেন কোচ কিন্তু একটা সুপার সাব করলো হচ্ছে মার্তিনেল্লিকে, যে ভিনিসিয়াস লেফট সাইড দিয়ে অ্যাটাকে আসতে পারতেছিল না, মার্টিনেল্লি কিন্তু ওই পজিশন থেকেই গোলটা করে দিছে। ভিনিসিয়াসকে আমি ছোট করে দেখতেছি না, তারও একটা বল বারে লাগছে, এবং যে দুই মানে ডিফেন্স যেটা আমরা বলি ব্রেকডাউন, হ্যামার সৃষ্টি করে, সেটা ভিনিসিয়াসই একমাত্র করছে। ফার্স্ট হাফে যখন বল গ্রাউন্ডে কাজ হচ্ছিল না, তখন সেকেন্ড হাফে টিমের মনে হয় যে টোটাল আমূল পরিবর্তন হয়ে গেল। শুধু ক্রস, একের পর এক ক্রস করতেছিল, 20টা কি 22টা ক্রস হয়েছে ওই সেকেন্ড হাফে। এখন আমাদের শক্তি এই জায়গায়, আমরা টিমগতভাবে ডে বাই ডে যেমন ইমপ্রুভ করতেছি। আপনি দেখবেন আমরা শুধু মরক্কোর এগনেস্টেই গোল রিসিভ করছি, হ্যাঁ, এছাড়া কিন্তু না, আমরা গত ম্যাচে জাপানের এগনেস্টে গোল করছি। এবং আমাদের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ যেটা এখন দাঁড়াইছে, যে গোল খেয়ে আবার ফেরত আসা, এটা কিন্তু টিমের একটা অনেক বড় শক্তি, যে গোল রিসিভ করার পর কামব্যাক করাটা সো ডিফিকাল্ট। এখন মডার্ন ফুটবলে সবাই ভালো খেলে, প্রত্যেকটা টিমের মধ্যেই প্রতিভা আছে, কারণ এতগুলো দেশের মধ্যে বিশ্বকাপে আসা 48টা। গত পরশু দিন কি তার আগের দিন মামুনুল ভাই, আমাদের ন্যাশনাল টিমের ক্যাপ্টেন ছিল, ও বলতেছিল যে 48 বা এইরকম নাচে যেন একদম 32-এর 64টা হয়, আচ্ছা, আগামী বিশ্বকাপটা যেন 64 হয়। যেমন কোন 8 আসবে, যেমন আমরা ইরানকে মিস করছি, খুব ভালো ফুটবল খেলছে কিন্তু ইরান এবার, এবং শেষ সময় আমরা একটা প্রত্যেকটা ম্যাচে ড্র, অফসাইডে আসে গেছে যে। আর
দেখা যাক ব্রাজিল কি করে। ডে বাই ডে যেহেতু ইমপ্রুভ করছে, আমরা মরক্কোর পরবর্তীতে ম্যাচগুলোতে দেখছি ব্রাজিল অনেক ভালো ফুটবল খেলছে। রিসেন্ট যে জাপানের এগনেস্টে ম্যাচটা খেলছে, সেকেন্ড হাফ একদম বলবো এক কথায় আউটস্ট্যান্ডিং, মাইন্ড ব্লোয়িং ফুটবল খেলছে এভরি প্লেয়ার, ডিফেন্স লাইন থেকে শুরু করে মিডফিল্ড এবং অ্যাটাকিং লাইনে। আপনি দেখবেন যে আমরা যে গোলটা রিসিভ করছি জাপানের এগনেস্টে, ক্যাসিমিরোর যদি ইয়েলো কার্ড না থাকতো, ও আবারও এই বলটা ব্লকে যেত। রাইট। আমি একজন খেলোয়াড় হিসেবে মনে করি যে ওই বলটা ব্লকে যায়নি শুধু একটাই কারণ যে ওর একটা ইয়েলো কার্ড আছে। এটাতে যদি কোনো কারণে ইয়েলো কার্ড খায়, হয়তো বা গোল হবে না, ফ্রি কিক পাইতো, কিন্তু একটা টিমের রেড কার্ড মানে কি 10 জন, জাপানের এগনেস্টে 10 জন দিয়ে ব্রাজিল রেজাল্ট করতে পারতো না। খুব কঠিন হয়ে যেত। গোল খেয়েছে, আবার ব্যাকও করছে, আবার গোল কিন্তু করছে ওই ক্যাসিমিরোই। হ্যাঁ, ক্যাসিমিরো এই গোলটা করেছে। কোচ কিন্তু এরা ফার্স্ট ম্যাচে দেখবেন ক্যাসিমিরো যখন একটা ইয়েলো কার্ড খেয়েছে আর রিস্ক নেয়নি। আমাদের ডিফেন্ডিং মিডফিল্ড আর নাই ব্রাজিল টিমে, একজন আছে, সেটা হচ্ছে ওই ফ্যাবিনো মনে হয়, ফ্যাবিনো যে আল হিলালে মানে সৌদি লিগ খেলছে। আপনি দেখবেন ভাই ব্রাজিল টিমের কিন্তু ভাই 30% ব্রাজিলের ফুটবলাররা সারা বিশ্বে মানে বিভিন্ন ক্লাবে খেলে থাকে। এটা কিন্তু মানে ফুটবল বিশ্বে আর কোনো দেশ নাই। আচ্ছা। যে আমাদের যেমন বিভিন্ন ধরনের পেশা থাকে, ওদের পেশাটাই ওইটাই। আচ্ছা। জন্মের পরেই ওদেরকে একটা ফুটবল দিয়ে দেওয়া হয় ব্রাজিল টিমকে, মানে ব্রাজিলের বাচ্চাদেরকে, নাগরিকদেরকে, যে তুমি যাও ফুটবল খেলো। এবং ওদের পেশার বা বৈদেশিক মুদ্রা অর্জনের মেইন সোর্স হচ্ছে এই ফুটবল। আচ্ছা। এখন দেখা যাক যে দেশে, তবে কষ্ট লাগে এটাই যে ব্রাজিল টিমের পাইপলাইন এতটাই দুর্বল হয়ে গেছে যে সৌদি লিগ খেলে এমন ফুটবলারকে আমাদেরকে খেলাইতে হচ্ছে। মানে যে টিমে পেলে, দুঙ্গা, রোমারিও, মানে শেষ করতে পারবো না নাম দিয়ে, রোনালদিনো, রবার্তো কার্লোস, আমি যারা দেখছি আর কি, যাদের খেলা, রবার্তো কার্লোস, রিভালদো, সেই দেশের প্লেয়ারদের মানে বর্তমান অবস্থাটা কোথায় দাঁড়িয়েছে। পাইপলাইন না থাকলে হিমেল ভাই আসলে টিমের রেজাল্ট হবে না। আমরা যে ব্রাজিলকে হট ফেভারিট ধরতে পারতেছি না। প্রত্যেকটা টিমের এগনেস্টে মনে হচ্ছে আজ মনে হয় ব্রাজিল বাড়ি, আজকে মনে হয় ব্রাজিল আর পারবে না, কিন্তু এই দিনটা কিন্তু ব্রাজিলের ছিল না। আমি জাপানের এগনেস্টে যখন ম্যাচ ছিল, আমরা যখন মাঠে প্র্যাকটিস করি, হয়তো বা আজও যেহেতু আর্জেন্টিনা সাপোর্টার, বিভিন্ন কথা হয়, শুধু একটা কথাই বলছিলাম যে আমরা ম্যাচ হারতেই পারি, কিন্তু টিমটার নাম কিন্তু ব্রাজিল, শামীম, এটা মাথায় রাখবে। ঠিক আছে, দেখা যাক। তবে এই ম্যাচে আমি ব্রাজিলকে আগায় রাখবো অ্যাটলিস্ট 55%। নরেও ভালো খেলতেছে, যদি আর্লিং হ্যাল্যান্ড, সরলত এদের এবং ওডেগার্ড এদেরকে যদি মার্ক করে ফুটবল খেলে, অবশ্যই আনচেলত্তি আছে। আসলে আমাদের মতো জায়গা থেকে ব্রাজিলকে নিয়ে যে আমরা ডিসকাস করি, এটা যায় না আর কি। আসলে ওদেরকে নিয়ে কোনো সমালোচনা করার সুযোগ বা আমাদের সঙ্গে ব্যাপারগুলো যায় না, ওরা অনেক এগিয়ে। তারপরেও আমরা আশা করব ভালো ফলাফল দিবে, দর্শকের মন জয় করবে, আমাদেরকে ভালো রাখবে। একটু যদি গোল প্রেডিকশনে যেতে চাই, আপনি কি বলবেন? গোল প্রেডিকশন আমার কাছে মনে হয় দুই টিমেই গোল করবে। ব্যবধানটা কেমন হতে পারে? এই জাপানের মতোই হতে পারে, 2-1। শামীম রেজার কাছে আমি জানতে চাই, আমরা জানি আমাদের পরবর্তী ম্যাচটি হবে আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে। এবার বিশ্বকাপে কেপ ভার্দে একটি সারপ্রাইজিং দল। আপনার মতে কি মনে হয় আর্জেন্টিনার প্রতিপক্ষ হিসাবে কেপ ভার্দে কতটুকু চ্যালেঞ্জিং হবে? হ্যাঁ, অবশ্যই। কেপ ভার্দে এখন পর্যন্ত কোনো ম্যাচ হারে নাই এই বিশ্বকাপে। তারা নতুন দল, স্পেনের মতো দলকে তারা আটকায় দিছে, ড্র হয়েছে তাদের সাথে। বরাবর ওরা পরের ম্যাচগুলোও ড্র করছে, ড্র করে ওরা রানার আপ হয়ে আর্জেন্টিনাকে প্রতিপক্ষ হবে পাইছে। এই ওয়ার্ল্ড কাপে দেখা যাচ্ছে আফ্রিকান ছোট দলগুলান অনেক ভালো খেলতেছে, সেক্ষেত্রে কেপ ভার্দে অনেক ভালো খেলছে। যেমন কিছুদিন আগে মানে রিসেন্ট রাউন্ড অফ 32-তে প্যারাগুয়ে কিন্তু জার্মানিকে হারাইছে। মরক্কো কিছুদিন আগে মনে করেন যে 22-এর আগে আমরা মরক্কো কিন্তু মরক্কো টিম আছে অনেকে জানতো না। 22-এর পর দেখেন মরক্কো কিন্তু এবারে হট ফেভারিট দল, 22-এ সেমিফাইনাল খেলছে। হ্যাঁ, 22-এ সেমিফাইনাল খেলছে। 26-এ আসেন মরক্কো নেদারল্যান্ডের মতো হট ফেভারিট দলকে হারাই দিছে, রাউন্ড অফ 16-এ গেছে ওরা। এবং ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে কিন্তু 7 নম্বরে হচ্ছে মরক্কোর স্থান, মানে ব্রাজিলের পরেই কিন্তু মরক্কোর স্থান। রাইট। এক্ষেত্রে হচ্ছে প্রতিপক্ষ সবসময় শক্তিশালী। আমরা ফুটবল খেলি, আমি নিজে আর্জেন্টিন সমর্থক, হিসেবে বলতে আর্জেন্টিনা অনেক আগায় গেছে,
প্রতিপক্ষ কখনো দুর্বল না, প্রতিপক্ষ সবসময় শক্তিশালী। আমরা অনেক ভালো দল হয় কিন্তু অনেক ছোট টিমের কাছে হারতে হয়, এটা আমরা প্র্যাকটিক্যালি মাঠে দেখি। কেপ ভার্দে চ্যালেঞ্জ ছুড়ে দেবে এরকমভাবে যে তাদের পজিশন এরকম হইতে পারে যে তারা 5 ডিফেন্স নিয়ে খেলবে, 4 মিডফিল্ড, 1 স্ট্রাইকার। ওরা কাউন্টার অ্যাটাকের আশায় থাকবে যে একটা কতক্ষণ একটা কাউন্টার অ্যাটাক। আর্জেন্টিনা টিমকে সচেতন রাখতে হবে যে ডিফেন্স লাইনটা যেন না ভাঙে, বা মিডফিল্ড লাইন বা বল পজিশন সব কিছু ঠিক রাখতে হবে, যেহেতু আমরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। কিন্তু আমরা এটাও জানি যে কিন্তু আর্জেন্টিনা কিন্তু মেসিময় দল একটা। তা আপনি কি বলছেন যে এটার মানে এগেইনস্ট আপনার কি মতামত আর কি? মেসির বিকল্প আমি চিন্তা করতে পারতেছি না। ফুটবল হচ্ছে 11 জনের খেলা। ফুটবল মতে আপনি যদি একটা রেড কার্ড হয়, মানে 10 জনের যদি টিম হয়, তাহলে আপনি ইফেক্টটা কিন্তু বুঝতে পারবেন। ফুটবল অলওয়েজ মানে 11 জনের খেলা, সবাই সবাইকে হেল্প করবে, সবার পজিশন আছে। সেতে মেসি দ্বারা যে স্কোর হয়, সবাই কিন্তু মেসিকে হেল্প করে আর্জেন্টিনা। এক্ষেত্রে হচ্ছে আপনার আর্জেন্টিনার টিমটা সবাই কিন্তু সাপোর্ট করে, এবং উইংগুলান দেখেন পজিশনে স্কোর করার পজিশন থাকে, তারা কিন্তু দেখা যায় বেস্ট পজিশনকে ওরা প্রথমে স্কোর না করে কিন্তু মেসিকে দেখে, আবার মেসির পজিশন দেখে। আর ফুটবলের পজিশন কিন্তু রোটেট হয়, আপনার হচ্ছে ডিফেন্স উইং হয়ে যাবে, বা ডিফেন্স মিডফিল্ড হবে, মিডফিল্ড ডিফেন্স হবে, অল অ্যাটাক ফুটবল। আর্জেন্টিনাও কিন্তু 2 স্টপারকে রেখে 8টা প্লেয়ার কিন্তু আপনার উপরে যাচ্ছে গোল করার জন্য। এটা কেপ ভার্দে হচ্ছে নতুন দল, আমরা আর্জেন্টিনাকে অবশ্যই আগায় রাখবো। আর্জেন্টিনা জিতবে, আমরা এটাই চাই। আমাদের আশা আর্জেন্টিনা জিতবে। আমরাও এটা চাই যে আর্জেন্টিনা জিতুক, কারণ বাংলাদেশে অনেক আর্জেন্টিনার ফ্যান ফলোয়ার আছেন। না হলে বিশ্বকাপের মজাটা অর্ধেকটাই আর কি, টুর্নামেন্টের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। রাইট। নকআউট পর্ব যত এগিয়ে যাবে, প্রতিটি ম্যাচ আরও কঠিন এবং প্রতিদ্বন্দ্বিপূর্ণ হবে। আমরা দেখেছি ফ্রান্স এবং মেক্সিকো আজ যে বার্তা দিয়েছে, তাতে বোঝাই যায় তারা কোনো অংশেই কোনো অবহেলিত দল নয়। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী বিশ্বকাপ বিশ্লেষণে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।